অনেকদিন আগের কথা। ঢোলকপুর নামক কোন একটি গ্রামে চাঁদনি এবং কাজল নামের দুই বোন বসবাস করত। চাঁদনি দেখতে ছিল অনেক সুন্দর, নিখুঁত, তার ভেতরে কোনো রকম কোনো খুঁত ছিল না। অন্যদিকে কাজল দেখতে অনেক কালো ছিল এবং তার চেহারাতে অনেক দাগও ছিল। কাজল হয়তো দেখতে কালো ছিল, কিন্তু তার মনটা অনেক ভালো ছিল। সে অনেক নম্র ভদ্র স্বভাবের একটি মেয়ে ছিল। অন্যদিকে চাঁদনি দেখতে সুন্দর হলেও তার মনটা ছিল কুৎসিত। বেচারি কাজলের গায়ের রং কালো হওয়ার কারণে সে তাকে প্রত্যেকটা সময় নানান ধরনের কথা শোনাতো এবং সঙ্গে করে বাইরে বেড়াতেও নিয়ে যেত না। আর বাইরের মেয়েরাও কাজলকে নিয়ে অনেক মজা করত, সব সময় তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। কাজল সব সময় একা একাই থাকতো। একদিনের কথা, চাঁদনি রেডি হয়ে সুন্দরভাবে সেজে তার বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছিল। ঠিক সেই সময় চাঁদনি এবং কাজলের মা গীতা সেখানে চলে আসে এবং সে চাঁদনিকে বলে, শোনো মা চাঁদনি, আজকে তুমি বাইরে যাচ্ছ তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে। তুমি কাজলকে সঙ্গে করে নিয়ে যাও, ওর কোনো ফ্রেন্ড নেই, তোমার সাথে গেলে ওর মনটা ভালো হয়ে যাবে। মা, এই কালো মেয়েটাকে আমি আমার সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। ও কোথায় পাতিলের তলার মতো কালো, আর আমি দেখতে কত সুন্দর পরীর মতো। যদি আমার ফ্রেন্ডরা জানতে পারে যে আমার বোন, তাহলে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে, আমার অনেক ইনসাল্ট হবে। এর কারণে প্লিজ মা, আমি ওকে সাথে করে নিয়ে যেতে পারবো না। আমি কোথায় পরীর মতো এত সুন্দর, আর ও কত কালো দেখতে, একদম কুৎসিত। না মা, আমি ওকে আমার সাথে করে কোথাও নিয়ে যেতে পারবো না। না চাঁদনি, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। তোমার ভালো লাগুক আর খারাপ লাগুক, ওকে সঙ্গে করে নিয়ে যেতেই হবে তোমার। আর যদি আজকে তুমি আমার কথা না শোনো, তাহলে তোমার পকেট মানি বন্ধ। নিজের মায়ের এমন ধমক শুনে চাঁদনি কাজলকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কাজল অনেক খুশি হয় এবং রেডি হয়ে চাঁদনির সঙ্গে চাঁদনির বান্ধবীর বার্থডে পার্টিতে যায়। কিছুক্ষণ পর তারা দুজনেই বার্থডে পার্টিতে পৌঁছে যায়। চাঁদনির বান্ধবীরা চাঁদনি এবং কাজলকে একসঙ্গে দেখে ভীষণ অবাক হয় এবং তারা অনেক হাসাহাসি করে। তারা হেসে বলে, আরে চাঁদনি, তোমার লজ্জা করছে না এই কালো কুৎসিত মেয়েটার সাথে ঘুরে বেড়াতে? আরে এই কালো দেখতে মেয়েটা কে? মানতে হবে, মানুষ বলে যে রাত দিন নাকি একসঙ্গে থাকতে পারে না, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা দুজন একসঙ্গেই থাকতে পারো। আরে আরে, কি কথা বলছো? তোমরা আমার মায়ের স্বভাব জানো না। ও আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে, কালো কুৎসিত দেখতে, ওর কোনো বন্ধু নেই। তাই মা বলছিল যে তুমি যখন তোমার বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাচ্ছ, তখন ওকেও সঙ্গে করে নিয়ে যাও, তাহলে ওর মনও ভালো হয়ে যাবে। অন্য কোনো কারণ নেই, ব্যাস এর কারণেই ওকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আচ্ছা, তোমার যদি খারাপ লাগে, যদি খারাপ মনে হয়, তাহলে আমি ওকে বাইরে রেখে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ চাঁদনি, তুমি ঠিক ধরেছো। ওই কালো মেয়েটার কারণে আমার এত সুন্দর পার্টিতে গ্রহণ লাগবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার তো এই কালো মেয়েটাকে দেখে এটাই মনে হচ্ছে যে আমার বার্থডে পার্টিতে কোনো কালো ছায়া এসে পড়েছে। এর কারণেই বলছি চাঁদনি, ওকে বাইরে রেখে আই। আমরা খাবার পর যদি কেক বেঁচে যায়, তাহলে ওকে খেতে দেব। কি আমি ঠিক বলছি তো? চাঁদনি এবং তার বন্ধুদের এই কথা শুনে কাজল অনেক কান্না করে, তার মন অনেক ভেঙে পড়ে। কিভাবে তার নিজের বোন তাকে তার বাড়ির কাজের লোকের মেয়ে বলে পরিচয় দিচ্ছিল। চাঁদনি কাজলকে বাইরে নিয়ে যায় এবং তাকে অনেক জোরে একটি থাপ্পড় মেরে বলে, দেখলে তো অপয়া, আর এখন যদি এরা এটা জানতে পারতো যে তোর মতো কালো কুৎসিত দেখতে একটা মেয়ে আমার বোন, তাহলে ভাবতে পারছিস আমার ঠিক কতটা ইনসাল্ট হতো। ভাগ্য ভালো যে ওরা জানতে পারেনি। বসে থাক তুই এখানে, ওইখানে গিয়ে আমি এনজয় করব। আর কেক তুই পেয়ে যাবি যদি খাবার পর বেঁচে যাই, যেটার আশায় তুই এখানে এসেছিস। অমাবস্যার রাত কোথাকার। চাঁদনি, আমি কালো, এতে তোমার কি দোষ? মানুষ তোমাকে কোথায় অপমান করছে? সবাই তো আমাকে অপমান করছে, আমাকে অমাবস্যা বলছে, আমাকে নিয়েই মজা করছে। যদি খারাপ লাগার থাকে তাহলে আমার লাগছে, যদি কান্না করার থাকে তাহলে আমি তো কান্না করছি। আর চাঁদনি, এতটা কষ্ট আমি আমার জীবনে কখনো পাইনি যতটা কষ্ট আমি আজকে পাচ্ছি, কারণ তুমি তোমার নিজের আপন বোনকে নিজের বাড়ির কাজের লোক বলেছো। সত্যি অনেক কষ্ট লাগছে আজকে আমার। এটা বলে কাজল কান্না করে, সে রাস্তার কিনারায় বসে পড়ে। আর অন্যদিকে চাঁদনি চলে যায় তার বান্ধবীদের কাছে এনজয় করার জন্য। কিছুক্ষণ এনজয় করার পর চাঁদনি সেখান থেকে চলে আসে, আর এরপর দুই বোন একসাথে মিলে বাড়িতে ফিরে যাচ্ছিল। তখন হঠাৎ করেই রাস্তার মধ্যে তারা দুই বোন একটি বিড়াল দেখতে পায়, যে ছিল ক্ষত বিক্ষত অবস্থায় এবং তার ক্ষত জায়গায় মাছি ভনভন করছিল। তখন চাঁদনি বলে, ছি ছি, এখানে কত দুর্গন্ধ বের হচ্ছে, এই বিড়ালটাকে এইভাবে কেন ফেলে রেখেছে? আর ওর ওপর কত মাছি ভনভন করছে, আমি তো ভালোভাবে নিঃশ্বাসও নিতে পারছি না। শোন কালো বাদর, আমি এই রাস্তা দিয়ে বাড়িতে যাব না, আমি অন্য রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি।
চাঁদনি, এই অসহায় বিড়ালটাকে তুমি এভাবে ঘৃণা করছো কেন? ও আঘাতপ্রাপ্ত, ওর অনেকটা ক্ষত হয়ে গেছে। ওকে এইভাবে ছেড়ে যাওয়া উচিত নয়, ওকে সাহায্য করা উচিত আমাদের। বেচারা অসহায় বিড়াল, ও কথা বলতে পারে না, কারোর থেকে সাহায্য চাইতে পারে না। এর মানে কি ওর কষ্ট নেই, ওর বেদনা নেই? এর মানে কি ওকে সাহায্য করতে নেই? দেখ কালো বাদর, এত ভাষণ দিস না। আমার এমন দুর্গন্ধযুক্ত একটা পশুকে সাহায্য করার কোনো ইচ্ছা নেই। আমার এত সুন্দর সুন্দর হাত নষ্ট হয়ে যাবে। তুই চাইলে তোর কালো হাত দিয়ে ওর সেবা করতে পারিস। আমি যাচ্ছি দ্বিতীয় রাস্তা দিয়ে বাড়িতে। এটা বলে চাঁদনি কাজলকে সেখানে একা রেখেই বাড়িতে চলে আসি। অন্যদিকে কাজল সেখানে সেই ক্ষত বিড়ালটিকে তুলে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং সে তার চিকিৎসা করায়। তখন ডাক্তার তাকে বলে, দেখো, ওই ক্ষতস্থানে ইনফেকশন ছড়িয়ে গেছে। ওকে তো আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, কিন্তু যে ওষুধগুলো লিখে দিয়েছি ওগুলো নিয়মিত খাওয়াতে হবে এবং ওর খেয়াল রাখতে হবে। তাহলে খুব দ্রুত ও সুস্থ হয়ে যাবে। এখন তোমার দায়িত্ব যে তুমি ওর কতটা খেয়াল রাখতে পারবে। ডাক্তারের কথা শোনার পর কাজল সেই বিড়ালটিকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর সে তার যথেষ্ট খেয়াল রাখে, তাকে সময় মতো খাবার দেয়, ঔষধ দেয় এবং তার অনেক যত্ন করে। কাজল সেই বিড়ালটির নাম রাখে সুইটি। তাদের দুইজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন চাঁদনি এবং কাজলের মা তার দুই মেয়েকেই বলে, কাজল আর চাঁদনি, তোমার বাবা বলেছে একটা পার্টিতে যেতে হবে, এর জন্য রেডি হতে। তোমার বাবার বন্ধু ছেলে লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, আর ওকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিবে বলেই এই পার্টির আয়োজন করেছে। বুঝেছো তো? তোমরা দুইজন রেডি থেকো। মা, আমাদের দুইজনে যাওয়ার কি দরকার আছে? ওইখানে আমি একাই যাওয়ার যোগ্য। আর আমার সৌন্দর্যতার ওপর সবাই পাগল। আমি খুব ভালোভাবে জানি যে আঙ্কেলের ছেলে আমাকেই পছন্দ করবে, ওদের আমাকেই পছন্দ হবে। আঙ্কেল তো এই গ্রামের সব থেকে ধনী লোক। তুমি দেখো, আঙ্কেলের ছেলের সাথে আমারই বিয়ে হবে। আর তুমি এই কালো বাদরটাকে ওখানে নিয়ে গিয়ে কি করবে? ওরা যদি একে দেখে আমার সঙ্গে বিয়ের কথা না করে দেয়? না না মা, তুমি এটা করতে পারো না। তুমি কিছুতেই একে ওইখানে নিয়ে যেতে পারো না। আমরা ওকে পার্টিতে নিয়ে যাব না মা, পুরো পার্টিতে ও গ্রহণ লাগিয়ে দেবে। মা, চাঁদনি, ওরা এটা বলেনি যে ওরা সুন্দর বউ চাই। ওরা বলেছে যে ওরা বুদ্ধিমান, সুশীল এবং ভদ্র একটা বউ চাই। হতেও তো পারে যে ওদের কাজলকেই পছন্দ হয়ে যায়। এর কারণে তো আমি তোমাদের দুইজনকে নিয়ে যেতে চাচ্ছি। না মা, চাঁদনি ঠিকই বলছে। ওইখানে গিয়ে তোমাদের অপমানিত করাতে চাই না আমি। আর এত কালো একটা মেয়েকে কেউই নিজের বাড়ির বউ বানাবে না। বউ বানানো তো দূরের কথা মা, তুমি দেখেছই তো, মানুষ আমার পাশে বসতেও ঘৃণা করে, আমার সঙ্গে বন্ধুত্ব করতেও ঘৃণা করে। সেইখানে দাঁড়িয়ে তুমি ভাবছো কিভাবে কেউ আমাকে নিজের বাড়ির বউ বানাবে? মা, তুমি বাবা আর চাঁদনি চলে যাও, আমি সুইটির সঙ্গে বাড়িতে থাকতে পারবো। বাহ, দেখেছো মা, এতদিনে এই কালো বাদরটা একটা উচিত কথা বলেছে। এটা বলে চাঁদনি পার্লারে চলে যায় সাজুগুজু করার জন্য। তারা সন্ধ্যাবেলায় পার্টিতে চলে যায়, আর কাজল একাই সুইটির সঙ্গে বাড়িতে রয়ে যায়। কাজল তার মাকে বলেছিল এক কথা ঠিকই, কিন্তু পার্টিতে যেতে না পারার কারণে কাজলের মন অনেক খারাপ হয়, আর সে কান্না করতে করতে সুইটির সঙ্গে কথা বলতে থাকে। তুমি জানো সুইটি, ছোটবেলা থেকে এই কালো রঙের কারণে আমি মানুষের নানান ধরনের কথা শুনে আসছি। কেউ কালো বাদর বলে, কেউ কালো কাক বলে, কেউ আবার কালো অমাবস্যার রাতও বলে। জানি না আরো কত নামে আমাকে ডাকে। এর কারণে অনেকদিন ধরে আমি কোনো পার্টিতে, কোনো বিয়ের অনুষ্ঠানে যাওয়াই ছেড়ে দিয়েছি। কোনো জায়গায় না গেলে মানুষের কথা শুনতে হবে না। মানুষের কথা শুনতে শুনতে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। আমার নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায়, বাচ্চার ইচ্ছাটাই মরে যায় আমার। জানো সুইটি, কালো হয়ে জন্মানোটা এই পৃথিবীতে সব থেকে বড় অপরাধ। যদি তুমি ফর্সা হয়ে জন্মাও তাহলে সবাই তোমার সাথে ভালোভাবে কথা বলবে, বন্ধুত্ব করতে চাইবে, তোমার কাছে আসবে, তোমাকে অনেক ভালোবাসবে। কিন্তু যদি কালো হয়ে জন্ম নাও তাহলে তোমাকে ভালোবাসা তো দূরে থাক, কেউ তোমার দিকে তাকাবেও না, কেউ তোমার সাথে কথা বলতে চাইবে না, সবাই ঘৃণা করবে। কাজল এমনটা বলে অনেক কান্না করছিল, আর কাজলকে এইভাবে কান্না করতে দেখে সুইটিরও কান্না চলে আসে এবং সে সেইখান থেকে জঙ্গলের দিকে এক দৌড় দেয়। কাজল তার পিছু পিছু অনেক দৌড়ায় এবং তাকে ধরার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সুইটি তাকে ধরা দেয় না। এক সময় সে জঙ্গলের গভীরে পৌঁছে যায়, আর সেখানে ছিল একটা জাদুর লেহেঙ্গা। লেহেঙ্গাটা ছিল জাদুর লেহেঙ্গা। লেহেঙ্গাটি চকচক করছিল, যেটা দেখে কাজল চমকে যায় এবং সে সুইটিকে বলে, আরে সুইটি, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এই লেহেঙ্গা কত সুন্দর দেখতে, কত চকচক করছে, কিন্তু তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? কাজল সুইটিকে এমনটা বলছিল। ঠিক সেই সময় চকচকে সেই জাদুর লেহেঙ্গাটি বলে, এটা আশ্চর্যকর জাদুর লেহেঙ্গা।
আর এই লেহেঙ্গা শুধু তারাই দেখতে পায় যাদের মন একদম পরিষ্কার, যারা একদম নিষ্পাপ মনের মানুষ। অবশ্যই তুমি অনেক ভালো একটা মানুষ, তুমি তোমার জীবনে অনেক ভালো কাজ করেছো, যার কারণে এই জাদুর লেহেঙ্গা তুমি দেখতে পাচ্ছ। তুমি এই জাদুর লেহেঙ্গাটি পরে নাও, এরপর দেখো এই জাদুর লেহেঙ্গার জাদু। কাজল যখনই এই জাদুর লেহেঙ্গাটি পরে তখনই সে দেখতে অনেক সুন্দর হয়ে যায়, একদম অতুলনীয়। তার চুল ঘন কালো লম্বা হয়ে যায় এবং তার গায়ের রং দুধের মতো ফর্সা হয়ে যায়। তাকে দেখতে পূর্ণিমার চাঁদের মতো লাগছিল। কাজল নিজেকে এত সুন্দর দেখে অনেক খুশি হয়। ঠিক তখনই সুইটি পরীর রূপ ধারণ করে, যাকে দেখে কাজল অনেক আশ্চর্য হয়। এরপর সুইটি তাকে বলে, কাজল, তোমার আশ্চর্য হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এইভাবেই মানুষকে সাহায্য করি, কখনো অসহায় পশু সাজি, আবার কখনো নিরীহ মানুষ সাজি। যদি কেউ আমার অসহায়তা দেখে আমার উপর দয়া করে এবং সৎ মনে আমার সেবা করে, আমাকে সাহায্য করে, তবেই আমি তাকে সাহায্য করি। আর তার কোনো প্রয়োজন থাকলে সেই প্রয়োজন মিটিয়ে দিই। এটাই আমার সাহায্য করার নিয়ম। তুমি ওই বিড়ালটির অনেক সেবা করে তাকে সুস্থ করে তুলেছো, এজন্য আমি অনেক খুশি হয়েছি। এখন তুমি এই জাদু লেহেঙ্গাটা নিজের কাছে রেখে দাও। আর মনে রেখো, কোনো অহংকারী মানুষ যেন এই জাদুর লেহেঙ্গাটা ভুলেও স্পর্শ না করে। পরীর কথা শুনে কাজল অনেক খুশি হয় এবং সে বাড়িতে চলে আসে। এরপর নিজের জাদুর লেহেঙ্গা সে লুকিয়ে আলমারিতে রেখে দেয়। এরপর সে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে পার্টিতে চলে যায়। যখন সে পার্টিতে উপস্থিত হয় তখন সবার নজর তার উপর ছিল। কিশোর দাসের ছেলেও শুধু তাকেই দেখতে থাকে এবং সে তাকেই পছন্দ করে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। এটা দেখে চাঁদনি প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। এরপর বাড়িতে আসার পর সে কাজলকে বলে, কাজলের বাচ্চা, তুই এত তাড়াতাড়ি এত ফর্সা কিভাবে হয়ে গেলি? আর তুই না বলে পার্টিতে যাবি না, তাহলে পার্টিতে কেন গেলি? ওইখানে আমাকেই পছন্দ করার ছিল, কিন্তু তুই গিয়ে সব ভেস্তে দিলি। আরে মা চাঁদনি, বাদ দাও তো। তোমার তো খুশি হওয়ার দরকার যে তোমার বোন হঠাৎ করে এত সুন্দর হয়ে গেছে। আচ্ছা মা কাজল, এই আশ্চর্য কাজ কিভাবে হলো? মা, এই আশ্চর্য কাজটা জাদুর মাধ্যমে হয়েছে। মা, তোমার মনে আছে আমি সুইটির কত সেবা করেছিলাম? এর কারণেও খুশি হয়ে আমাকে এই জাদুর লেহেঙ্গাটা দিয়েছে। আর এটার জাদুর সাহায্যেই আমি এত সুন্দর হয়ে গেছি। ওই জাদু লেহেঙ্গার সাহায্যে এই কালো কুৎসিত একটা মেয়েটি এক মুহূর্তের মধ্যে যদি এত সুন্দর হয়ে যেতে পারে, তাহলে আমি কেন নই? আমি তোর থেকে আরো 1000 গুণে বেশি সুন্দর। আমি আরো বেশি সুন্দর হয়ে যাব। আর তখন রাহুল আমার দিকে তাকিয়ে থাকবে আর ওকে কখনোই বিয়ে করবে না। এমনটা বলে চাঁদনি চুপি চুপি রাতের বেলায় কাজলের রুমে ঢুকে এবং সে অনেক খোঁজাখুঁজি করার পর আলমারির মধ্যে সেই জাদুর লেহেঙ্গাটা পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে সেই জাদুর লেহেঙ্গাটি পরে নেয়। জাদুর লেহেঙ্গা পরতেই চাঁদনি দেখতে অনেক কুৎসিত কালো এবং তার চুলগুলো অনেক ছোট ছোট হয়ে যায়। তার চেহারাতে অনেক বড় বড় দাগ হয়ে যায়। এর সাথে সাথে তার রূপের যে অহংকার ছিল সব একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায় এবং কিছুদিন পর কাজলের সঙ্গে রাহুলের বিয়ে হয়ে যায়। আর রাহুল আর কাজল মিলে একটা সুখী জীবনযাপন করে। সোনাপুর নামক গ্রামে উর্মিলা তার 2 মেয়ে আশা ও কাজলের সাথে থাকত। তারা খুবই গরিব ছিল। উর্মিলার স্বামীর মৃত্যুর পরে তার 2 মেয়েকে লালন পালন করার দায়িত্ব উর্মিলার উপরে এসে পড়ে। সে তার 2 মেয়েকে লালন পালন করার জন্য ছোট্ট একটি কেকের দোকান খুলল। তবে উর্মিলার দোকানের সামনে অনেক বড় একটি কেকের দোকান ছিল, যেখানে অনেক বেশি কাস্টমার আসতো। একদিন উর্মিলার মেয়ে উর্মিলাকে বলল, মা, যদি দোকানটা একটু বড় করো তাহলে আমাদের দোকানেও অনেক বেশি কাস্টমার আসবে। মা, তুমি কি জানো সুরাইয়া আন্টির দোকানে এত বেশি কাস্টমার কেন আসে? কারণ তার দোকান অনেক বড়। সুরাইয়া আন্টির দোকানে হরেক রকমের কেক আছে, কিন্তু আমাদের দোকানে তো শুধু এক প্রকারের আছে। মা, এই কারণে আমাদের দোকানে কাস্টমার কম আসে জানো। মা আশা, তুমি তো জানো আমার হাতের অবস্থা, আমরা কতটা গরিব। নুন আনতে পান্তা পোড়াই, তোমাদের ভালো পোশাক পরাতে পারি না, তোমাদের কাপড় পুরাতন ও নোংরা ছেঁড়া ফাটা, ভালো খেতে দিতে পারি না। আমারও তো মন চাই মা আমরা সবাই ভালো থাকি, কিন্তু কিভাবে সম্ভব বলো? মা, যদি তুমি আমাদের ছোট্ট দোকানের মধ্যে বিভিন্ন রকমের স্বাদের জিনিস তৈরি করো তাহলে দেখো কাস্টমার আসবে। যেমন চকলেট, সামোসা, বার্গার ও বিভিন্ন রকমের স্বাদের কেক তৈরি করবে। তাহলে দেখবে আমরা ভালো খাবার খেতে পারবো, আমাদের গায়েও নতুন জামা থাকবে। ঠিক বলিনি আপু? আরে কাজল, তুই তো খুবই ভালো আইডিয়া বের করেছিস। মা, ঠিক বলেনি বলো?
মা তাহলে তুমি শোনো, আমার বান্ধবীর অ্যান্ড্রয়েড ফোন আছে, সেখান থেকে ইউটিউব দেখে বিভিন্ন ধরনের কেক তৈরি করা শিখবো, আর শিখে আমি তোমাকে সব বলবো, সে অনুযায়ী তুমি তৈরি করবে। ঠিক বলিনি মা, বলো? আশা ও কাজলের কথা শুনে তার মাও খুব খুশি হলো। পরের দিন থেকে আশা তার বান্ধবীদের বাড়িতে গেল। সেখানে গিয়ে তার বান্ধবীর কাছ থেকে ফোন নিয়ে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের স্বাদের কেক তৈরি করা শিখলো। এরপরে আশা বাড়িতে এসে তার মাকে সব শিখিয়ে দিল। তারপর থেকে তার মা বিভিন্ন ধরনের কেক তৈরি করতে ট্রাই করলো। এক সময় উর্মিলার সমস্ত কষ্টই সফল হলো। পরের দিন উর্মিলা তার দোকানে ভিন্ন স্বাদের কেক বিক্রি করতে লাগলো, যে কেক ছিল সুরাইয়ার দোকানের থেকে অনেক স্বাদের। তখন একটি মহিলা উর্মিলার দোকানে এসে উর্মিলাকে বলল, আরে উর্মিলা আপু, তোমার কেকের ডিজাইন তো একেবারে ডিফারেন্ট লাগছে, মনে হয় এর স্বাদটাও ডিফারেন্ট হবে, একটু টেস্ট করে দেখি। মানে আমার মেয়ের জন্মদিন তো, এজন্য আমি ভিন্ন স্বাদের কেক কিনতে চাই। হ্যাঁ অবশ্যই, তুমি টেস্ট করতে পারো, দেখবে আমার কেকের স্বাদ অন্য সমস্ত কেক থেকে আলাদা, তোমার অবশ্যই পছন্দ হবে। এরপরে উর্মিলা ওই কেকের উপর থেকে ছোট্ট একটা টুকরা ওই মহিলাকে টেস্ট করতে দিল। ওই মহিলার ওই কেকের স্বাদ খুবই পছন্দ হলো, কারণ এই কেকটি ছিল খুবই স্বাদের। ওয়াও, নাইস টেস্ট। উর্মিলা আপু, আমি অনেক দোকানে ট্রাই করেছি, কিন্তু এরকম টেস্টি কেক খাইনি, এটা হলো ডিফারেন্ট স্বাদ। ঠিক আছে উর্মিলা আপু, তাহলে আমাকে একটি কেক দাও, আমি তোমার কেকের কথা মানুষের কাছে বলে দেব, কারণ তোমার কেক হলো খুবই টেস্টি, যেই খাবে সে এই কেক কিনতে আসবে। আস্তে আস্তে উর্মিলার দোকানও প্রচার হয়ে গেল। সব মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল যে উর্মিলার দোকানে অনেক টেস্টি কেক বিক্রি হয়। এরপর থেকে অনেক কাস্টমারই আসতে শুরু করলো তার দোকানে কেক কেনার জন্য। ওদিকে পাশের দোকানের মালিক সুরাইয়া খুবই রেগে গেল, কারণ তার দোকানে আর আগের মতো কাস্টমার আসছে না। হঠাৎ একদিন জমিদারের ওয়াইফ উর্মিলার দোকানে এসে উর্মিলাকে বলল, আমি তোমার দোকানের অনেক নামডাক শুনেছি মানুষের কাছে, কিন্তু এসে তো দেখে মনে হচ্ছে আমি কোনো ভুল জায়গায় এসেছি। তোমার বেকারির দোকান তো অনেক ছোট, আমার মেয়ের জন্মদিন কালকের মধ্যে আমি 100 কেক চাই, কিন্তু তুমি কি তৈরি করে দিতে পারবে? আপা, কঠিন তবে অসম্ভবের কিছু না, কালকের মধ্যে আমি আর আমার 2 মেয়ে মিলে আপনাকে 100 কেক তৈরি করে দিতে পারবো। আপনি কোনো টেনশন করবেন না, আপনার মেয়ের জন্মদিনের জন্য 100 কেক পৌঁছে যাবে, কিন্তু আমার কিছু অ্যাডভান্স চাই, কারণ এতগুলো কেক তৈরি করার মতো আমার কাছে টাকা নেই। জমিদারের ওয়াইফ অ্যাডভান্সের টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। উর্মিলা খুবই খুশি হয়ে বাড়িতে ফিরল আর তার 2 মেয়েকে এত বড় অর্ডারের সম্পর্কে বলল। আশা, কাজল, আমি অনেক বড় অর্ডার পেয়েছি, এই অর্ডারটা দিতে পারলে আমি তোমাদেরকে ভালো ভালো খাবার খাওয়াতে পারবো, আর ঈদের মধ্যে অনেক দামি দামি জামাও কিনে দিতে পারবো। মা, তুমি আমাদেরকে ঈদের মধ্যে নতুন জামা কিনে দিবে আর সেন্টুরও দিবে, এটা ভেবে তো আমার খুবই ভালো লাগছে। কাজল, এই সব কিছু তো তোমার একটি ভালো আইডিয়ার কারণেই হলো, আর মায়ের প্রচেষ্টায়। কথা অনেক হয়েছে সোনারা, এখন তোমরা 2 জন মিলে আমাকে হেল্প করো, নইলে আমি 100 কেক তৈরি করতে পারবো না। উর্মিলা ও তার 2 মেয়ে খুবই খুশি হলো। তাদের এই কথা সুরাইয়া জেনে ফেললো। সুরাইয়া জেনে রেগে আগুন হয়ে গেল আর সে বাড়িতে গেল। সুরাইয়ার মুখ গোমড়া দেখে তার মেয়ে তাকে জিজ্ঞেস করলো, মা, তোমাকে দেখে এতটা পেরেশান লাগছে কেন? কি হয়েছে তোমার? কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে? আরে মা, রাগের তুই কি দেখেছিস? আমার তো মনে হচ্ছে রাগে পুরো শরীর আগুনের মতো জ্বলে যাচ্ছে। ওই উর্মিলার বাচ্চা উর্মিলা ছোট্ট একটি দোকানে আমার চেয়ে অনেক বেশি ইনকাম করতে শুরু করেছে। যদি এরকমই হয় তাহলে আমি তো একদিন পথে বসে যাব। না না, আমি এটা কখনোই হতে দেব না। আমি ওই উর্মিলার বাচ্চা উর্মিলার এই অর্ডার আমি কখনো ডেলিভারি দিতে দেব না। কিছু না কিছু আমাকে করতেই হবে। এরপরে সুরাইয়া তার মেয়ের সাথে মিলে একটি প্ল্যান করলো। এদিকে উর্মিলা তার 2 মেয়ের সাথে করে সারা রাত্রি জেগে 100টি কেক তৈরি করে ফেললো। উর্মিলা তার 2 মেয়েকে বলল, মা, এতক্ষণ পর্যন্ত তোমরা তো কিছুই খাওনি, যাও তোমরা বাড়িতে গিয়ে কিছু খেয়ে নাও, আমি জমিদারের ওয়াইফের কাছে তার কেকগুলো ডেলিভারি দিয়ে চলে আসবো। উর্মিলার 2 মেয়ে আশা ও কাজল বাড়িতে এলো নাস্তা করতে। ওদিকে সুরাইয়া ও তার মেয়ে মিলে তাদের দোকানের পেছন থেকে আগুন ধরিয়ে দিল। আগুন লাগাতে তাদের বেকারির দোকান পুড়ে ছাই হয়ে গেল, সাথে উর্মিলাও পুড়ে গেল। যখন এই দুঃসংবাদ উর্মিলার 2 মেয়ের কাছে পৌঁছলো, তখন তার 2 মেয়ে দৌড়ে আসলো তাদের বেকারির দোকানের কাছে।
যখন তারা দুইজন দেখলো তার মা আর বেকারির দোকান আগুনে দাউ দাউ করে জ্বলছে, তখন তারা খুবই কান্নায় ভেঙে পড়লো। মা তুমি কেন আমাদেরকে একলা ছেড়ে চলে গেলে? মা তোমাকে ছাড়া কি নিয়ে বাঁচবো মা বলো? আমরা তো সুখেই ছিলাম, কে তোমার গায়ে আগুন ধরিয়ে দিল, কে দোকানকে জ্বালিয়ে দিল, কিভাবে তুমি পুড়ে গেলে মা? আল্লাহ তুমি এ কি করলে আমাদের? সামনে ঈদ আসছে, কত আনন্দ ছিল মনের মধ্যে। তুমি আমাদেরকে মার্কেট করে দেবে, নতুন জামা কিনে দেবে, নতুন স্যান্ডেল কিনে দেবে। এখন আমরা কি করব মা? তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো? আশা ও কাজল দুই বোন মিলে কেঁদে চলছে। এমন সময় জমিদারের ওয়াইফ এসে তাদের কাছে কেকের সম্পর্কে জিজ্ঞেস করলো। তারা দুই বোন জমিদারের ওয়াইফকে সবকিছু খুলে বলল এবং তারা একথা বলল যে তার মাও জ্বলে পুড়ে গেছে, সারা জীবনের জন্য তার মা তাদেরকে ছেড়ে চলে গেছে। তাদের সব কথা শুনে জমিদারের ওয়াইফ বলল, আমি এসব কিচ্ছু বুঝি না, আমার অ্যাডভান্সের টাকা ফেরত চাই। যদি তোমরা অ্যাডভান্সের টাকা অতি সত্বর ফিরিয়ে না দাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে পুলিশে দিতে বাধ্য হব। জমিদারের ওয়াইফ এসব বলে সেখান থেকে চলে গেল। ওদিকে সুরাইয়া ও তার মেয়ে তাদের এই দুরবস্থা দেখে খিলখিল করে হাসতেছিল। এরপরে তারা দুই বোন চিন্তিত হয়ে নদীর পাড় দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তারা শুনতে পেল কে যেন নদীর মধ্যে থেকে চিৎকার করছে। তারা দেখতে পেল একজন পরী নদীর পানির ভিতরে ডুবে গেছে। তখন তারা দুই বোন মিলে ওই পরীকে পানি থেকে উঠালো। পরী তাদের দুই বোনকে ধন্যবাদ দিয়ে বলল, একজন দুষ্ট পরী আমাকে ধাক্কা মেরে এই পানির ভিতরে ফেলে দিয়েছিল। আর এই কথা তো তোমাদের জানাই আছে যে পানির মধ্যে আমাদের কোনো শক্তি কাজে আসে না। আজকে আমার বার্থডে ছিল, পরিমা আমাকে সুন্দর সুন্দর দুইটি বার্থডে কেকের ঘর দিয়েছে। চলো তোমরা দুইজনে আমার সঙ্গে ওই বার্থডে কেকের ঘরের মধ্যে গিয়ে আমরা সবাই এনজয় করব। এরপরে পরী আশা ও কাজলকে নিয়ে তার বার্থডে ঘরের ভিতরে গেল আর সেখানে গিয়ে তাদের সাথে তাদের জন্মদিনকে সেলিব্রেট করলো। এরপরে পরী তাদের দুই বোনকে বলল, তোমরা আমার খুবই ভালো বন্ধু, এই জন্য আমি তোমাদেরকে আমার এই জাদুর কেকের ঘরকে দিয়ে দিলাম। এই ঘরের মধ্যে তোমরা সবকিছু পাবে, এই ঘরের মধ্যে আরামে থাকতেও পারবে, আর কখনো কোনো জিনিসের তোমাদের কমতিও হবে না। আর এই জাদুর কেকের ঘরের কাছ থেকে তোমাদের যত ইচ্ছা কেক চেয়ে নিতে পারো। দুই বোন মিলে পরীকে অনেক ধন্যবাদ দিল। এরপরে জাদুর কেকের ঘর নিয়ে তারা পৃথিবীতে চলে আসলো। এরপরে তারা পৃথিবীতে এসে জাদুর কেকের ঘরের কাছ থেকে 100টি কেক চাইলো। জাদুর কেক আমাদের কাছে ডিফারেন্ট ডিজাইনের 100টি কেক দাও। এটা বলার সাথে সাথেই ওই জাদুর কেকের ঘর থেকে 100টি টেস্টি কেক বের হয়ে আসলো। তখন তারা জমিদারের ওয়াইফের কাছে ওই 100টি কেক পাঠিয়ে দিল। এরপর তার মায়ের নামে অনেক বড় একটি কেকের দোকান খুললো আর জাদুর বার্থডে কেকের ঘরের কাছ থেকে কেক এনে সেখানে বিক্রি করতে লাগলো। যখন ঈদের দিন আসলো তখন কাজল কেঁদে কেঁদে আশাকে বলল, আপু দেখো, আজকে ঈদের দিন, আজকে আমাদের কাছে সবকিছু আছে, নতুন জামা, নতুন খাবার, কিন্তু মা নেই। মা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, আজকে মা চলে গেছে। আজকে আমাদের কাছে টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু মনে সুখ নেই। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস, মা যখন ছিল তখন আমাদের কাছে টাকা পয়সা জিনিস কিছুই ছিল না, তবু আমাদের মনের মধ্যে সুখটা অন্যরকম ছিল। আল্লাহ জানে কিভাবে আমাদের দোকানে আগুন লাগলো, আর আমার মা সারা জীবনের জন্য আমাদের কাছ থেকে চলে গেল। তারা দুই বোন মিলে এভাবে কান্নাকাটি করছিল। হঠাৎ করে তখন জাদুর কেকের ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, আমি হলাম জাদুর কেকের ঘর। আমি জানি তোমার মায়ের বেকারির দোকানে কে আগুন লাগিয়েছে। তোমাদের পার্শ্ববর্তী দোকানের সুরাইয়া লাগিয়েছে তোমাদের বেকারিতে আগুন। জাদুর কেকের ঘরের এই কথা শুনে তারা দুই বোন রেগে আগুন হয়ে গেল। তারা পুলিশকে সাথে নিয়ে সুরাইয়াদের বাড়িতে গেল আর সুরাইয়া ও তার মেয়েকে পুলিশের আওতায় তুলে দিল। আদালত তাদের দুইজনকে 20 বছরের শাস্তি দিল। এভাবেই সুরাইয়া ও তার মেয়ের কুকর্মের শাস্তি মিলে গেল। এখন তারা দুই বোন মিলে খুবই খুশি হলো আর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ তারা তাদের মায়ের খুনিকে শাস্তির আওতায় আনতে পেরেছে। ওদিকে সুরাইয়া তার কুকীর্তির কারণে জেলে গেল। এদিকে আশা ও কাজল তাদের নম্র ব্যবহারের কারণে সারা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো। মধুপুর নামক গ্রামে রাহুল তার স্ত্রী বিমলা ও মেয়ে কাঞ্চনের সঙ্গে বাস করত। রাহুলের স্ত্রী বিমলা ছিল দেখতে খুবই সুন্দরী।
কিন্তু তার মেয়ে কাঞ্চন ছিল দেখতে খুবই খারাপ। গায়ের রং যেমনি কালো ছিল তেমনি ছিল বেটে। তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করত। যখন কাঞ্চন বাহিরে যেত তখন তার আশেপাশ থেকে সবাই দূরে চলে যেত, কারণ কাঞ্চনকে কেউ পছন্দ করত না ও তার সাথে বন্ধুত্ব করতে চাইতো না। কিন্তু কাঞ্চনের বাবা মা কাঞ্চনকে ভীষণ ভালোবাসতো। এমনই ভাবে তার দিন কাটছিল। হঠাৎ একদিন তার বার্থডে চলে আসলো। কাঞ্চনের জন্মদিন সেলিব্রেট করার জন্য আর বাবা রাহুল ও বিমলা অনেক সুন্দর করে বাড়িটা সাজিয়ে নিল। তার মা বিমলা সারাটা দিন পরিশ্রম করে মজাদার মজাদার খাবার তৈরি করলো। ওদিকে তার বাবা রাহুলও তার সমস্ত বন্ধুদেরকে ইনভাইট করেছিল। তবে এত কিছুতেও কাঞ্চনের মন ছিল খুবই খারাপ। সে কোনো কথা না বলে ঘরের মধ্যে চুপটি করে শুয়েছিল। আমার